নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, আরাবল্লী পর্বত নিয়ে সারা দেশ জুড়ে এই মুহূর্তে যে আন্দোলনটা শুরু হয়েছিল তার কাছে নতি স্বীকার করতে হলো কেন্দ্রীয় সরকারকে, এবং মানুষ দেখিয়ে দিলেন যে মানুষের আন্দোলনের সাথে কোনোভাবেই সরকার পেরে উঠবে না। সরকার যতই একটা এককাট্টা মনোভাব দেখাক না কেন, মানুষ যখন পথে নামে, জেন জি যখন পথে নামে, সোশ্যাল মিডিয়াতে যখন আন্দোলন হয়, তখন অবশ্যই সরকারকে তার সামনে ইউটার্ন নিতে হয়। এবং প্রেস রিলিজ করে সরকার এই মুহূর্তে কেন্দ্রীয়ভাবে একদম পিছিয়ে গেল আরাবল্লী খননের জায়গা থেকে। সমস্ত খবরটা আপনাদের বলবো। গত 20শে নভেম্বর সুপ্রিম কোর্টে একটা রায় এসেছিল, এবং সেই রায়টা থেকেই সমস্ত কিছুর সূত্রপাত। স্টপ আরাবল্লী, এই ক্যাম্পেইনটা নিশ্চয়ই আপনাদের চোখে পড়েছে। সুপ্রিম কোর্ট নির্ধারণ করে দিয়েছিল কাকে পাহাড় বলা হবে, কাকে পর্বতমালা বলা হবে আরাবল্লীতে, এবং সেই আরাবল্লীর প্রত্যেকটা পর্বত এবং পাহাড় কি সংজ্ঞায় নির্ধারিত আপনাদেরকে জানাই। বলা হয়েছিল সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, যার উচ্চতা আশেপাশের মাটির থেকে, অর্থাৎ আশেপাশের ভূপৃষ্ঠের থেকে 100 মিটার বা তার বেশি উচ্চতা সম্পন্ন যে পাহাড়, তাকে আরাবল্লী পাহাড় বলা হবে। এবার পর্বতমালা কাকে বলা হবে, সেই ক্ষেত্রে নির্ধারণ করেছিল সুপ্রিম কোর্ট যে 500 মিটারের মধ্যে যদি এরকম দুটো পাহাড় থাকে বা তার বেশি পাহাড় থাকে 500 মিটারের মধ্যে, তাহলে সেটাকে পর্বতমালা হিসেবে গৃহীত করা হবে। কিন্তু এই ক্ষেত্রেই একটা সুপ্রিম কোর্টের রায় আসার পর থেকে কেন্দ্রীয় সরকার সরাসরি বলে দিয়েছিল যে আমরা এই মুহূর্তে খনন কার্য শুরু করব, এবং খনন কার্য শুরু করতে গিয়ে দেখা যেটা যাচ্ছিল, একদম মানুষের সামনে যেটা আসছিল, যে 90% আরাবল্লী পর্বত খনন করা হবে, এরকম একটা প্রেক্ষাপট নিয়ে কেন্দ্রীয় সরকার এগোচ্ছিল। এবং মাইন করা হবে সেখানে, বিভিন্ন মাইন করা হবে, বিভিন্ন কোম্পানিকে সেগুলো দেওয়া হবে, এবং মূলত যেটা অভিযোগ আসছিল, আদানি গ্রুপ সেই সামগ্রিক যে কাজটা সেটা পাবে, এই ধরনের একটা অভিযোগ করছিল বিরোধীরা। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার সামগ্রিক যে তাদের ডিসিশন, সেখান থেকে ইউটার্ন নিল, এবং শুধুমাত্র ইউটার্ন নিল তাই নয়, আপাতত সম্পূর্ণ কাজ, খনন করার যে কাজ, সেটা বন্ধ করে তারা বাধ্য হলো, এবং প্রেস রিলিজ করলো তারা এই নিয়ে। কিন্তু সেখানেও একটা সমস্যা আছে, সেখানেও একটা ক্যাচ আছে। সমস্তটা বলবো আপনাদের বিস্তারিত। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছিলাম কৃষক আন্দোলনের সামনে মোদী সরকারকে সম্পূর্ণ কৃষক নিয়ে যে কৃষকদের জন্য যে আইন, সেটা বদলাতে হয়েছিল, এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে আরো একটা নিদর্শন তৈরি হলো। গত 2রা ডিসেম্বর যখন থেকে আমরা দেখতে পেয়েছিলাম যে আরাবল্লী পর্বত খোঁড়ার জন্য 50টা মাইনের নিলাম করা হয়েছিল, 50টা মাইন নিলাম করা হয়েছিল, তখন থেকে সম্পূর্ণ একদম বিস্তারিত ভাবে আমরা দেখতে পাই যে সোশ্যাল মিডিয়া হোক কিংবা একদম রাস্তায় নেমে হোক, হরিয়ানা কিংবা রাজস্থানের জেনজি থেকে সেখানকার একদম আদিবাসী মানুষ, গ্রামের মানুষ রাস্তায় নেমে পড়েছেন আরাবল্লী পর্বতকে বাঁচানোর জন্য। এবং এই আরাবল্লী পর্বতকে বাঁচানোর যে লড়াইটা, সেটা কিন্তু একটা বিস্তর লড়াই হচ্ছিল, এবং ক্রমে সেই লড়াইটা বাড়ছিল। তার কারণটাকে আপনাদের একটু বুঝিয়ে বলি। ভৌগোলিক ভাবে দেখতে গেলে আরাবল্লী পর্বত কি করে, আরাবল্লী পর্বত কোন জিনিসগুলোকে রক্ষা করে, মরুভূমি যাতে বিস্তৃত না হয়, রাজস্থানের যে মরুভূমি সেটা যাতে বিস্তৃত না হয়, অন্য স্টেটে যাতে না চলে যায়, সেই কাজটা করছে আরাবল্লী পর্বত। শুধু তাই নয়, তার সঙ্গে রাজস্থানের যে জল সংরক্ষণের বিষয়টা, সেই কাজটা অবশ্যই তার সঙ্গে ওতপ্রোতভাবে আরাবল্লী পর্বত জড়িয়ে আছে। এবং অবশ্যই আরাবল্লী পর্বত পাকিস্তানের থেকে ভারতবর্ষকে একটা আলাদা করে রেখেছে, সেই জায়গাটা আরাবল্লী পর্বত কিন্তু রক্ষা করছে। সেই সামগ্রিক বিষয়গুলো যাতে একদম পরিবেশ দূষিত না হয়, এই মুহূর্তে পরিবেশ যাতে কোনোভাবে হনন করা না হয়, কোনো একটা পার্টিকুলার কোম্পানির মাইন তৈরি করার জন্য যাতে এই ধরনের কাজ না করা হয় পরিবেশ নিয়ে, তাই জন্য কিন্তু সরাসরি জনতা চাপ দিতে থাকে। এবং সরকার এই মুহূর্তে ইউটার্ন নিচ্ছে বটে, কিন্তু কয়েকদিন আগে পর্যন্ত সরকার কি বলেছিল, সরকার বলেছিল যে আমরা এই মুহূর্তে আরাবল্লী পর্বত কাটবো, তবে এমন ভাবেই আমরা কাটবো যাতে 98% আরাবল্লী পর্বত একই রকম থাকে, যাতে পরিবেশ দূষিত না হয়, পরিবেশের কোনো অসুবিধা না হয়। কিন্তু সরকার এই মুহূর্তে সেই খনন কার্য বন্ধ করতে বাধ্য হলো। কিন্তু তার মধ্যে যে ক্যাচটা আছে সেটা আপনাদেরকে বলছিলাম। এই প্রেস রিলিজের মধ্যে একটা জায়গায় বলে দেওয়া হয়েছে যে সামগ্রিকভাবে একটা যোজনা তৈরি করা হবে, এবং সেই যোজনা একটা কমিটি তৈরি করা হবে। কমিটি ঠিক করবে
যে পরবর্তীতে কোন কোন জায়গায় মাইন করা যায়, এবং সেটা কিন্তু পরবর্তী একটা সম্ভাবনার কথা সরকার এই প্রেস রিলিজের মধ্যে জানিয়েছে। সরকার জানাচ্ছে যে এই মুহূর্তে সম্পূর্ণভাবে খোঁড়ার কাজটা বন্ধ হয়তো থাকবে, কিন্তু সরকার যেটা নিয়ে মুখ খুললো না সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দাবি ছিল। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় দাবি ছিল, সুপ্রিম কোর্ট যে বিতর্কিত একটা বক্তব্য রেখেছে। সুপ্রিম কোর্ট কি বলেছিল যে 100 মিটার ভূপৃষ্ঠ লেভেল থেকে 100 মিটার উচ্চতা পর্যন্ত যে কোনো পাহাড়কে পাহাড় বলা হচ্ছে, এবং এই যে 100 মিটার বলতে তো পাহাড়ের ক্ষেত্রে সমস্ত কিছুই উচ্চতা ওয়াইজ 100 মিটার হবেই, তাহলে সবকিছুকেই তো পাহাড় বলা হবে। সেই জায়গা থেকে কোনটা কাটা হবে কোনটা কাটা হবে না সেটা কে ঠিক করবে, এই সামগ্রিক বিষয়টা নিয়ে সরকার কোনো মন্তব্য করেনি। কিন্তু প্রেস রিলিজে সরকার বলছে আপাতত সমস্ত খনন কার্য বন্ধ থাকবে। এই নিয়ে বিরোধীরাও যেমন মুখ খুলেছেন, রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলোত তিনি বিস্তারিত বক্তব্য রেখেছেন। তিনি বলছেন যে সম্পূর্ণটা একটা আই ওয়াশ ছাড়া কিচ্ছু না। এখন যেহেতু এই আন্দোলন বিস্তারিত ভাবে ছড়িয়ে গেছে সারা ভারতবর্ষ, সারা পৃথিবী থেকে এই নিয়ে স্টপ আরাবল্লী ক্যাম্পেইন, এই নিয়ে হ্যাশট্যাগ লেখা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, জেন জি রাস্তায় নেমে পড়েছে। তাই জন্য সরকার ভয় পেয়ে আপাতত বিষয়টাকে বন্ধ করলো, কিন্তু সরকার আসল জায়গায় কোনো হস্তক্ষেপ করলো না। 100 মিটার কোনটাকে পাহাড় বলা হচ্ছে কোনটাকে পর্বতমালা বলা হচ্ছে, সুপ্রিম কোর্টের রায়, সেটা নিয়ে সরকার পক্ষ কেন কোনো কথা বলছে না। অশোক গেহলোতের প্রশ্ন যেমন গুরুত্বপূর্ণ, তার সঙ্গে তিনি প্রশ্ন রেখেছেন যে এটাই যদি করার ছিল তাহলে গত 2রা ডিসেম্বর কেন কেন 50টা মাইন সেগুলোকে সরাসরি নিলাম করে দেওয়া হলো। নিলাম বলতে একদম পাট্টা দিয়ে দেওয়া হয়েছে যে এই মাইনগুলো এই কোম্পানি খনন কার্য শুরু করতে পারে, তাহলে সেগুলোর কি হবে? সেগুলো আপাতত বাতিল করা হোক। সম্পূর্ণ সেই যে 50টা মাইন খোঁড়ার দায়িত্ব বিভিন্ন কোম্পানিকে দেওয়া হয়েছে, সেই যে নিলামের যে কাগজপত্রগুলো, সেই যে পাট্টাগুলো দেওয়া হয়েছে, সেগুলো বন্ধ করা হোক কেন্দ্রীয় সরকারের থেকে, সেটা তো করা হচ্ছে না। তাহলে আপাতত বন্ধ করে সম্পূর্ণ আইওয়াশ করে সম্পূর্ণ বিষয়টাকে ধামাচাপা দেওয়ার কি অর্থ, এই প্রশ্ন তুলছেন অশোক গেহলোত। আপনারা শুনুন, আপনারা বিচার করুন, কমেন্ট বক্স কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। धन्यवाद। पिछले दिनों से जिस प्रकार से केंद्रीय मंत्री भूपेंद्र यादव जी बयान दे रहे हैं और यहाँ के मुख्यमंत्री भजन लाल जी भी बयान दे रहे हैं कि हम किसी प्रकार से अरावली में खनन नहीं होने देंगे। हमने जो क्वेश्चंस उठाए थे आज तक 3 बार मैंने बातचीत की है मीडिया से, उसका आज तक जवाब नहीं आया। और ऊपर से दबाव दे रहे मीडिया पर कि आप इसको इश्यू मत बनाओ, सीएमओ इस काम में लगा हुआ है। यादव साहब हमारे केंद्रीय मंत्री राजस्थान से ही है, अलवर से ही है। मैं बता चुका हूँ सुरेश का इन्होंने क्या किया, पूरे जिले में आक्रोश है। और अभी जो कह रहे हैं कि हम नहीं होने देंगे माइंस अरावली में, और 2 दिसंबर को ही, कि मेरे हाथ में पेपर है, 2 दिसंबर को 50 माइंस का ऑक्शन हुआ है, नीलामी हुई है उनकी 2 दिसंबर को ही अरावली के अंदर। अरावली क्षेत्र में 50 माइंस की नीलामी हुई है 2 दिसंबर को। अभी आप सोच सकते हैं कि असत्य बोलने की भी सीमाएं होती है, गुमराह करने का भी एक, पता नहीं उनके दिमाग में क्या है कि जनता गुमराह होने वाली नहीं है। ये बहुत बड़ा इश्यू बन चुका है। कभी केंद्र सरकार भी कहती है कि हम अरावली को छेड़छाड़ नहीं होने देंगे। स्पष्ट आदेश जारी होने चाहिए। और सुप्रीम कोर्ट में वापिस जो है पहले फैसला हुआ है, जिस प्रकार से उन्होंने रिकमेंडेशन दी है भारत सरकार ने, जबकि इनके खुद के डिपार्टमेंट जो इम्पोर्टेंस रखते हैं, और जो न्याय मित्र था सुप्रीम कोर्ट न्याय मित्र, उसने अपोज किया वहां पर, तब भी फैसला आ गया इस प्रकार का, जब कभी होता नहीं है। अभी उस न्याय मित्र ने इस्तीफा दे दिया, हमने पढ़ा है, कारण लिखा नहीं उसके अंदर। अब हम लिंक करते हैं कि शायद इसके कारण दिया होगा कि उसकी ब्रीफिंग को नहीं माना गया। उसको ब्रीफिंग मिली थी, एक डिपार्टमेंट इम्पोर्टेंट है फॉरेस्ट का, जो ये काम को देखता है, उसकी ब्रीफिंग उसको मिली होगी न्याय मित्र को। अब वो खुद विरोध कर रहे हैं कि ये हमने विरोध किया था।
भारत सरकार का खुद का एक विभाग फॉरेस्ट का जो रिकमेंडेशन देता है, उसने कहा हमने रिकमेंडेशन नहीं दी है, और जो न्याय मित्र था उसने इस्तीफा दे दिया। तो ये सरकार उलझती जा रही है और पब्लिक इंटरेस्ट में चाहिए। मैं फिर कहना चाहूंगा, हम इसमें राजनीति नहीं करना चाहते। ये मुद्दा कोई एक पार्टी का नहीं है, आने वाली जनरेशन के भविष्य का है। भारत सरकार खुद मानती है कि इससे अरावली बचाती है, रिचार्जिंग होने से पानी को रिचार्ज करती है। भारत सरकार खुद मानती है कि इससे रेगिस्तान बढ़ता बढ़ता एनसीआर में और दिल्ली तक पहुंच जाएगा। जब खुद मानते हो तो फिर आप ये इस प्रकार की रिकमेंडेशन करते क्यों हो सुप्रीम कोर्ट के अंदर? ये अपना आप में बहुत बड़ा क्वेश्चन है। और अंतिम सवाल मेरा है, डी क्षेत्र जो मुख्यमंत्री का जो गृह जिला है, उसके अंदर बड़े रूप में अवैध माइनिंग हो रही है। वहां पर धरने दे रहे साधु संत। हमारे वक्त में धरने दिए थे उन लोगों ने, जो कहलाती है वो परिक्रमा, 84 क्षेत्र की परिक्रमा, उसका जो क्षेत्र था 50 माइल चली लीगल। वसुंधरा जी के वक्त के दिए पट्टे थे उनको। लीगल माइंस को हमने पब्लिक इंटरेस्ट के अंदर और धार्मिक भावनाओं को देखते हुए हमने 50 माइंस को कैंसिल किया, उनको मुआवजा दिया हो, उनको शिफ्ट किया हो। उस वक्त भी इन्होंने इस प्रकार भड़काने का काम किया। एक साधु ने अपनी आत्महत्या कर ली थी उस वक्त में, जबकि फैसला हो चुका था, उसके बावजूद भी। अरावली की जो पहचान है और अरावली की जो इम्पोर्टेंस है, महत्व है, इसको आपको कम तरनी आंकना चाहिए, मेरा मानना है।